কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে কার্য এবং ক্ষমতা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি। শক্তিটা কি? শক্তি মানে আমরা খুব জেনারেলি বুঝি যে আমাদের যেমন গায়ে যে শক্তি, সেটাকে আমরা কি বুঝি? শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য, মানে কোনো যদি কাজ আমরা করতে পারি তার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। এখানে বলেছে সংজ্ঞাতে কোনো বস্তু কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। যেমন ক্ষমতা মানে কি বলেছিলাম? একক সময় কতটা কার্য করছে সেটা হচ্ছে তার ক্ষমতা, মানে পাওয়ার। আর এখানে শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য থাকলে সেটাকে বলা হচ্ছে শক্তি। আর কার্য মানে কি বলেছিলাম? কার্য মানে বলেছিলাম যে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে পরিবর্তন যদি স্মরণ ঘটে তাহলেই বলবো কার্য, বল ওই বল দ্বারা কার্য হয়েছে। তো এই হচ্ছে সেই সহজ ডেফিনেশন। তাহলে এবার দেখছি কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তার পরিমাণই হলো তার শক্তির পরিমাণ। তাহলে যে পরিমাণ মোট কার্য করবে সেটাই হচ্ছে তার শক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে কার্যের সঙ্গে শক্তি সম্পর্কে বুঝতে পারছো, কার্য আর শক্তি প্রায় প্রায় একই রকম জিনিস। তাহলে শক্তি এবং কার্য একই ধরনের রাশি। ঠিক আছে, তাহলে কার্য এবং শক্তি প্রায় একই ধরনের জিনিস, কারণ কার্য করার সমর্থটাই আর টোটাল যে কার্য করবে সেটাই তার শক্তি হয়ে গেল। সুতরাং শক্তির একক এবং কার্যের একক একই, এবং কার্যের মতো শক্তি হচ্ছে স্কেলার রাশি। তাই জন্য আমরা তাহলে কি দেখলাম? কার্য, ক্ষমতা, শক্তি তিনটেই হলো স্কেলার রাশি। এবার শক্তি বিভিন্ন রকম হয়, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। মূলত আমরা এইখানে যেটা পড়বো সেটা হচ্ছে মেকানিক্যাল শক্তি, এবং আমরা আমাদের চ্যাপ্টারটা হচ্ছে মেকানিক্স। এরপর আমরা তাপ শক্তি আমরা হিট চ্যাপ্টারে পড়বো, আলোক শক্তি আমরা লাইটে পড়বো, আচ্ছা শব্দ শক্তি আমরা একটা আলাদা করে পড়বো, চুম্বক শক্তি আমরা পড়বো, তড়িৎ শক্তি ইলেকট্রিক মানে এটাও আমরা পড়বো, এবং আধুনিক পদার্থবিজ্ঞান যেটা আছে সেখানে আমরা পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জিও পড়বো। আর কেমিক্যাল এনার্জিতে আমরা কিছুটা, এটা আমরা কিন্তু এটাও ফিজিক্সের, আমরা বলবো ফিজিক্যাল কেমিক্যাল এনার্জি যেটা করছি, ফিজিক্সের কিছু পার্টে আমরা কিছু রাসায়নিক শক্তি কিছুটা দেখবো। তোমার ওই এই পারমাণবিক শক্তি এবং এই কটা চ্যাপ্টার মাঝে একটা চ্যাপ্টার আছে এগুলো, অর্থাৎ প্রতিটা শক্তি সম্বন্ধেই আমরা কিন্তু কম বেশি জেনে নেবো প্রতিটা ইচ চ্যাপ্টারে। কিন্তু বর্তমানে আমরা যেখানে যে শক্তি সম্বন্ধে জানবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, সেটাই মেকানিক্সের চ্যাপ্টারে আমরা দেখছি। ওকে, তাহলে এবার দেখি যান্ত্রিক শক্তি কাকে বলে। ওই জন্য এখানে বলেছি বর্তমানে আমরা যান্ত্রিক শক্তি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করব। যান্ত্রিক শক্তি কাকে বলছে? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই তিনটির কারণের জন্যই কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার যান্ত্রিক শক্তি বলে। তাহলে আমরা শক্তির যে মেন ডেফিনেশন কার্য করার সামর্থ্য, সেটাকে আমরা শক্তি বলবো। কিন্তু যান্ত্রিক শক্তি কখন বলবো? যদি তার কোনো বস্তু তার গতির জন্য কার্য করার সমর্থন লাভ করে, বা তার অবস্থানের জন্য। তার মানে কোন অবস্থানের জন্য? ধরে নাও একটা বস্তু এইখানে অবস্থান করছে, তাহলে দেখা গেল যখন ভূপৃষ্ঠে বসে আছে এর কোনো কাজ করার সামর্থ্য নেই। কিন্তু যদি আমি এই বস্তুটাকে এইখান থেকে তুলে নিয়ে এখানে রিপ্লেস করে দিই, তাহলে এর মধ্যে একটা কাজ করার সামর্থ্য তৈরি হয়ে গেল। তখন তাহলে কি এর অবস্থানের জন্য এর একটা কাজ করার সামর্থ্য চলে এলো। আবার আমরা যখন সেই বিকৃতি চ্যাপ্টার পড়েছিলাম, কোনো একটা বস্তুকে যখন আমরা বিকৃত করাই, এরকম বল প্রয়োগ করি, তখন দেখা যাবে এর মধ্যে একটা প্রতিক্রিয়াশীল বল তৈরি হয়। তার ফলে কি হলো? এ আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। যেমন আমরা একটা গাডারকে যখন টেনে ছিঁড়ে দিই, তাহলে গাডারটা যখন যখন এমনি রয়েছে, গাডারটা কোনো কাজ করছে না, কিন্তু তার অবস্থা যখন পরিবর্তন করছি, সেই গাডারটাকে যখন একটু টানছি, টেনে যখন ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু আমাদের হাতে দেখা গেল সেটা আঘাত সৃষ্টি করছে বা লাগছে। একইভাবে যখন তীর ধনুক চালাই, তীর ধনুকে যখন সেই দড়িটা আমরা যদি না টেনে এমনি টেনে ছেড়ে দিই, তীর ধনুকটা সামনেই পড়ে যাবে। কিন্তু দড়িটাকে যদি অনেকটা পিছন থেকে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে দিয়ে পেছন থেকে টেনে যদি ছাড়ি, তাহলে দেখবো তীরটা একটা দূর যাচ্ছে। অর্থাৎ তার অবস্থানের জন্য এই ধনুকটা একটা কাজ করার সামর্থ্য পেল। এই ধরনের শক্তিগুলোকে বলা হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। ওই জন্য বলা হচ্ছে কোনো বস্তু যদি তার গতি, অবস্থান বা আকৃতির জন্য বা অথবা তিনটে কারণের জন্য যদি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, তখন তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবার এই যান্ত্রিক শক্তিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গতিশক্তি, বা আর একটা হচ্ছে স্থিতিশক্তি। এবার এখানে দেখো তিনটে কারণের জন্য যান্ত্রিক শক্তি উৎপন্ন। একটা হচ্ছে গতি, আর দুটো হচ্ছে অবস্থান বা আকৃতি। তাহলে গতির জন্য যে যান্ত্রিক শক্তি সেটাকে বলা হচ্ছে গতিশক্তি, আর অবস্থান বা আকৃতির জন্য যে শক্তি সেটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবার দেখা যায় গতিশক্তি কাকে বলছে? কোনো গতিশীল বস্তু তার গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি ইজ অলসো আ কাইন্ড অফ কি মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, যেটা শুধুমাত্র গতির জন্য প্রাপ্ত হচ্ছে যে সামর্থ্য। ঠিক আছে, ওই জন্য বলেছে, যেমন কি উদাহরণ দিয়েছে, কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়।
আর গতিশক্তি কাকে বললাম না, গতিশক্তি হচ্ছে গতিশীল বস্তুর গতীয় ধর্মের জন্য যে যান্ত্রিক শক্তি কাজ মানে যে কাজ করার যে সামর্থ্য পায় সেটাকে তার গতিশক্তি বলে। যেমন এখানে বলেছে যে কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করে তার পরিমাণই হলো বস্তুর গতিশক্তির পরিমাণ। অর্থাৎ একটা গতিশীল বস্তুকে যদি আমি থামাতে যাই তাহলে তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে বল প্রয়োগ করলে সেই বলটা যতক্ষণ না বস্তুটা থামছে, তাহলে থামার আগের মুহূর্ত পর্যন্ত টোটাল সে যে কার্য করলো সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বস্তু গতিশীল হলে তার মধ্যে যে একটি শক্তি সঞ্চার হয় এবং বস্তুটি কার্য করতে সমর্থ হয় তার বহু দৃষ্টান্ত আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই। এমন কি কি উদাহরণ বলেছে? যেমন বলেছে বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি কাঁচের জানলা ভেদ করে যেতে পারে, কিন্তু গুলিটিকে কাঁচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলি কাঁচ ভেদ করে যেতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে গতির জন্য গুলি কিছু সামর্থ্য লাভ করেছে। অর্থাৎ এই জাতীয় এক্সাম্পলগুলো খুব পড়ে রাখতে হবে, যাতে করে এক্সাম্পলগুলো তুলে দিয়ে কোনোদিন বললে আমাকে কিসের জন্য এটা হচ্ছে সেটা আমি বলতে পারি। যেমন নৌকায় পাল তোলা থাকলে প্রবাহমান বায়ু কি করে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারে? বায়ুর এই কার্য কেন হচ্ছে না, তার গতির জন্য। তারপরে লং জাম্প দেওয়ার সময় কি হয়? এক জায়গায় দাঁড়িয়ে লাফ দিলে বেশি দূর পর্যন্ত লাফানো যায় না, কিন্তু কিছু দূর থেকে দৌড়ে এসে লাফ দিলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। দেখো লং জাম্প দেওয়ার সময় তো একইভাবে অনেকটা দূর থেকে ছুটে এলে সে কি করে একটা তার গতির জন্য বেশি পরিমাণ কাজ করার সামর্থ্য পায়, ঠিক আছে? অর্থাৎ লাফার জন্য তার প্রয়োজনীয় শক্তিটা সে পেয়ে যাচ্ছে। একইভাবে পেরেক দেওয়ালে পুঁততে গেলে হাতুড়ি দিয়ে শুধু যদি হাতুড়িটাকে মাথা ঠেকিয়ে দিই তাহলে হবে না, পেরেকটা ঢুকবে না, একটু দূর থেকে আনতে হয়, তার জন্য সে গতিশীল হচ্ছে। আচ্ছা, একইভাবে জল এবং বাতাসের গতিশক্তিকে বিভিন্ন কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা কি করছি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। এবার আমরা চলে আসছি চলন বা রৈখিক গতিশক্তি। এটা কিরকম? এই রৈখিক গতিশক্তির পরিমাপ হচ্ছে এইটা, যদি মনে রাখতে পারো তাহলেই হবে, হাফ এমভি স্কোয়ার। তাহলে গতিশক্তি এটা দিয়ে বুঝো অঙ্ক আসবে। গতিশক্তির পরিমাপ হচ্ছে হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এইটা কিভাবে আসছে, কিভাবে বলছে মনে করি এম ভর সম্পন্ন একটি বস্তু ইউ বেগে একটি সরলরেখা বরাবর চলছে। বুঝতে কোনো অসুবিধা নেই। একটা এম ভর সম্পন্ন বস্তু ধরে নাও, এটা একটা এম ভর সম্পন্ন বস্তু, এটা এম ভর সম্পন্ন বস্তু ইউ বেগে এই সরলরেখা বরাবর চলছে, ঠিক আছে? বস্তুটির গতিশক্তির পরিমাপ কত, এটা কিভাবে নির্ণয় করা হবে? তাহলে আমরা এখানে গতিশক্তি পরিমাপের জন্য কি বলেছিলাম? যে এটা যে কোনো বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, বস্তুটি থামে যাওয়ার আগে পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করে সেটাই হচ্ছে গতিশক্তির পরিমাণ। তাহলে এখন যে বস্তু যদি গতিশীল, তাহলে একে থামানোর জন্য যে কার্য হবে সেটাই হচ্ছে তার কার্যের পরিমাণ। সুতরাং তাহলে কি বলতে পারি না, বস্তুকে থামানোর জন্য তার গতির বিরুদ্ধে একটি বল পি প্রয়োগ করা হলে বস্তুটিতে এফ মন্দন সৃষ্টি হবে। অবশ্যই থামাতে গেলে যেমন ত্বরণ সৃষ্টি কখন হয়? যখন বস্তুর গতিটা বাড়বে। যখন থামাবো তখন আস্তে আস্তে গতিটা কমবে, একটা সময় এখান থেকে যদি 50 থাকে, 50 থেকে আস্তে আস্তে এখানে 0 হবে গতিটা, তাহলে নিশ্চয়ই থামবে। তার মধ্যে অবশ্যই থামলে একটা নেগেটিভ ত্বরণ বা মন্দন সৃষ্টি হবে এবং এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি থেমে গেল। তাহলে আমরা কি জানি? বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত পি এর বিরুদ্ধে যে কার্য করে তাই হচ্ছে গতিশক্তির পরিমাণ। তাহলে বস্তুর গতিশক্তি যেমন কি? পি বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে কৃতকার্য কত হবে? প্রযুক্ত বল ইন্টু সরণ। কৃতকার্য মানেই আমরা দেখলাম, তাহলে বস্তুর গতিশক্তি মানে হচ্ছে পি বলের বিরুদ্ধে কার্য, যেটা আমরা এখানে বলেছি যে বলটা প্রয়োগ করলাম তার বলের বিরুদ্ধে সেই বলের বিরুদ্ধে কৃতকার্য, ঠিক আছে? মানে এখানে আমরা সেটাই দেখলাম যে বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করলাম, মানে আমরা যে বলটা প্রয়োগ করলাম সেটা পি বল, তার সেই বলটার বিরুদ্ধে যে কার্যটা করলো সেই কার্যের পরিমাণটাই হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা পি বল প্রয়োগ করলাম, তাহলে পি বলের বিরুদ্ধে যে কৃতকার্য, তাহলে পি বলের বিরুদ্ধে কৃতকার্য মানে কি? বা কৃতকার্য মানে আমরা কি জানি? যে বল প্রয়োগ করব, তাহলে পি বল প্রয়োগ করলাম ইন্টু তার সরণ এস। কেন না? এস দূরত্ব গিয়ে বস্তুটা থেমে গেল, ঠিক আছে? তাহলে এখানে অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এম এফ সূত্র থেকে আমরা পেলাম। তাহলে এখানে এম, আর তাহলে পি এর জায়গায় আমরা কি বলতে পারি? পি এর জায়গায় এম এফ বসাতে পারি। আবার পি মানে এম এফ, পি ইজ ইকুয়াল টু এম এফ আমরা জানি। তাহলে পি এর জায়গায় এম এফ বসালাম আর এস পেলাম। এবার তাহলে এখান থেকে আমরা কি বললাম? বস্তু গতিশক্তি এম এফ এস, এটা পেতে পারি। এবার দেখো, এবার বস্তুটার অন্তিম বেগ কত হবে? মানে অন্তিম বেগ এখানে যাই থাকুক, এখানে অন্তিম বেগ তো 0 হবে। তাহলে এটা ভি ইজ ইকুয়াল টু 0, ইউ ইজ ইকুয়াল টু যা জায়গাটা ছিল
তাহলে অন্তিম বেগ আমার অবশ্যই 0 হবে। তাহলে আমরা এখন সেই ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2f সেই সূত্রটাকে কি বলতে পারি? এই যে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার 2f থেকে ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs বলতে পারি। তাহলে এবার দেখো এখান থেকে তাহলে এই 2fs টাকে এদিকে নিয়ে আমি বলতে পারি 2fs ইজিক্যাল টু ইউ স্কোয়ার, বা fs ইজিক্যাল টু কি বলতে পারি ইউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে fs ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2। আর এখানে আবার দেখো এখানে আবার পেয়েছি আমি fs ইজিক্যাল টু, এখানেও পেয়েছি, এখানে 1 নম্বর সমীকরণ থেকে একটা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, এই দুটোকে যদি তুলনা করি তাহলে এখানে আমি বস্তুর গতি শক্তি সমান কি পেলাম? হাফ mv স্কোয়ার। কেন পেলাম? না, এইখানে আমি পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম এম এফ এস, আবার এইখানে আমি এফ এস এর মান কত পেলাম? ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমি যদি এফ এস এর মান বসাই এম ইউ স্কোয়ার বাই 2 পেয়েছি, এফ এস এর মান মানে ইউ স্কোয়ার বাই 2। তাহলে এই জায়গায় আমি যদি বসিয়ে দিই হাফ এমবি স্কোয়ার, এটা যদি বুঝতে না পারো ওরা বলো। হ্যাঁ একবার বলছি তাহলে তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এটাকে আমি কপি করে নিয়ে আসছি তাহলে আরো সুবিধা হবে। কারণ আমার এখানে লেখাটা এমন হয় যে তুমি বুঝতে পারবে না, ভালোভাবে এটা চালানো যায় না। এখান থেকে দেখো কি বলছে এখানে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কৃতকার্য ইজ ইকুয়াল টু পি ইন্টু এস, এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, বাট পি মানে কি? প্রযুক্ত বল মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম এফ, এটা আমি জানি। তাহলে পি এর জায়গায় এম এফটা আমি বসিয়ে দিয়েছি, তাহলে এম এফ ইন্টু এস। তাহলে এখানটা কোনো অসুবিধা নেই, বুঝে গেছো, এই লাইনটা বুঝে গেছো। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমি আরো যে সূত্র আছে, কি সূত্র আছে? সরল রেখায় গতিশীল কোনো বস্তুর আরো যে সমস্যা যে সূত্রগুলো ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এটা কখন করতাম না, কোনো একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলতে শুরু করে টি সেকেন্ড পর এর ত্বরণ সৃষ্টি হওয়ার পর যদি ভি অন্তিম বেগ সৃষ্টি হয়, তা তখন তার ইউ প্রাথমিক বেগ নিয়ে টি সময় এফ ত্বরণ নিয়ে চলার পর তার অন্তিম বেগ কত হবে, সেই সূত্র সেই ফর্মুলা থেকে আমরা এটা বার করি। তাহলে এখানে অন্তিম বেগ 0 হয়েছে, তাহলে তাহলে এখানে 0 স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2fs। তাহলে এই 2fs ইকুয়াল টু ইউ স্কয়ার এটা বলতে পারি। তাহলে fs ইকুয়াল টু কি হলো? fs ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2। এবার দেখো এইখানে এই গতি শক্তিতে আমি fs এর মান বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কৃতকার্য মানে কি পেয়েছি? কৃতকার্য সমান আমি পেয়েছি বস্তুর গতিশক্তি। তাহলে কৃতকার্য ইজ ইকুয়াল টু গতিশক্তি, তাহলে সেটা সমান কি? সেটা সমান আমার এসছে এম এফ এস। আবার এখান থেকে আমি এফ এস এর মান কত পেলাম? ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখানে এম এর মানটা রেখে যদি এফ এস এর জায়গায় যদি আমি বসিয়ে দিই ইউ স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে এটা বলতে পারি হাফ এম ইউ স্কোয়ার বলতে পারি। ওই জন্যই কোনো বস্তুর রৈখিক গতিশক্তি হাফ ইন্টু ভর ইন্টু রৈখিক বেগ, তার যা বেগ সেই বেগের স্কোয়ার। ঠিক আছে, ওই জন্যই ফরমেশনটা এসছে কোনো বস্তুর গতিশক্তি সমান হাফ এমভি স্কোয়ার। এটা জাস্ট এক সংক্ষেপে মনে রাখলেই হবে, কোনো বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। হলো? আচ্ছা, এবার বলছে স্পষ্টতই বল প্রয়োগের ফলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হলে তার গতিশক্তি বাড়তে থাকে, কিন্তু মন্দন সৃষ্টি হলে গতিশক্তি কমতে থাকে। অর্থাৎ ত্বরণ সৃষ্টি হলে গতিশক্তি বাড়বে আর মন্দন সৃষ্টি হলে গতিশক্তি কমবে, এটা বোঝা গেল। এবার বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে কি সম্পর্ক? ইউ বেগে গতিশীল, এম ভর বিশিষ্ট বস্তুর ভরবেগ পি হলে দেখা যায় পি ইজ ইকুয়াল টু এমভি। তাহলে বস্তুর গতিশক্তি কত হবে? হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি হাফ এটাকে স্কোয়ার করে দিলাম, এম স্কোয়ার ইউ স্কোয়ার। আর এটা যখন স্কোয়ার করলাম তাহলে আমি এখানে নিচে একটা এম এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, আর এম ইউ মানেই তো পি, তাহলে এখানে মানে পি স্কোয়ার বাই 2m করতে পারি। ওই জন্য আমি বলতে পারি বস্তুর গতিশক্তি সমান হচ্ছে ভরবেগের স্কোয়ার বাই 2m। এটা আমার নাম মনে রাখলেও চলবে, আমি এই সূত্র দিয়েই আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নাম মনে রাখলেও চলবে। আচ্ছা, এবার কি আসছে? এবার আসছে বস্তুর উপর প্রযুক্ত বল কর্তৃক কৃতকার্য ও বস্তুর গতিশক্তির মধ্যে গতিশক্তির পরিবর্তনের সম্পর্ক। এইটা কিন্তু আমার অঙ্কটা প্রচন্ড কাজে লাগবে, এই জিনিসটা কাজে লাগবে। বল কর্তৃক কৃতকার্য মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই অঙ্কটা দিয়ে, এই সূত্রটা দিয়ে আমি একটা অঙ্ক কিন্তু পেয়েছি।
রেলের একটা অঙ্ক আমি পেয়েছি। অর্থাৎ অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি সমান বস্তু গতিশক্তির যে পরিবর্তন, এইটা হচ্ছে কি বল কর্তৃক কৃতকার্যের সঙ্গে সমান। অর্থাৎ বল কর্তৃক কৃতকার্য মানে হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অঙ্ক আমি একটা পেয়েছি, তোমাকে কোথায় সেই অঙ্কটা কাজে করাও। ঠিক আছে, দেখাচ্ছি। তাহলে কি জিনিসটা বললাম যে স্থির মানের বলের ক্ষেত্রে মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ বেগে একটি সরলরেখা বরাবর চলছে। ঠিক আছে, এম ভর বৈশিষ্ট একটা বস্তু ইউ বেগে সরলরেখা বরাবর চলছে। বস্তুর উপর ওই রেখা বরাবর একটি স্থির মানের বল পি প্রয়োগ করা হলো। তাহলে প্রথমে কি হয়েছিল না, এই সরলরেখা বরাবর এম ভরের একটা বস্তু চলছে। ঠিক আছে, এম ভরের একটা বস্তু চলছে ইউ বেগ বরাবর। এবার এরপর একটা পি বল প্রয়োগ করা হলো, বাইরে থেকে একটা পি বল প্রয়োগ করা হলো, এখান থেকে একটা পি বল প্রয়োগ করা হলো। তারপর কি ঘটনা ঘটলো, তারপর বলা হলো এর ফলে এস দূরত্ব অতিক্রম করে বস্তুর বেগ ভি হলো। এবার এই পি বল প্রয়োগ করার পর এখান থেকে ঠিক এস দূরত্ব যাওয়ার পর, এই দূরত্বটা এস আসার পর এই এম ভরের বস্তুটারই গতিবেগ হয়ে দাঁড়ালো কত, ইউ থেকে এর গতিবেগ হয়ে দাঁড়ালো ভি। মানে ধরো এখানে যদি তার 5 থাকতো, এখানে তার 25 হয়ে গেল, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, সরি মিটার পার সেকেন্ড, আর এখানে ছিল 5 মিটার পার সেকেন্ড। গতিবেগটা পরিবর্তন হলো। ঠিক আছে, হলো। এবার কি বলছে, তাহলে আমি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2 হবে। সেখানে বলের এখানে এফ হচ্ছে বলের প্রভাবে বস্তুর ত্বরণ। সেখান থেকে আমি এস এর মান বার করতে পারি। এস এখান থেকে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফ এস। এখানে এফ মানে অবশ্যই ত্বরণ। তাহলে এস মানে কি, এস মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এফ এস। এই সূত্র থেকে এইখান থেকে আমি পাচ্ছি। এবার এখন বল করতে কৃতকার্য কত, তাহলে এই বল যে দিল এই বলটা করতে কৃতকার্য কত না, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ কিন্তু সরণ। তাহলে প্রযুক্ত বল ইন্টু সরণ, তাহলে প্রযুক্ত বল মানে কি পি ইজ ইকুয়াল টু এম এফ, আর এস মানে কি, এখান থেকে আমি এস মানে পেলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এফ। তাহলে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ বাই 2 এফ বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি হলো, এই এফ কেটে গেল, ত্বরণটা কেটে গেল, কেটে গিয়ে কি হলো হাফ এম, এইটা এটা নিচে আছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপরে যদি আমি এটাকে পুরোটা ব্র্যাকেটটা ভেঙে তাহলে কি হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ বস্তুর এবার হাফ এম ভি স্কোয়ার মানে আমি জানি বস্তুর অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ এটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি মানে তো বস্তুর গতিশক্তির পরিবর্তন। আর এই গতিশক্তির পরিবর্তনটা কাকে ইন্ডিকেট করছে, বল কর্তৃক কৃতকার্যকে প্রমাণ করছে। ঠিক আছে, এইটা একটা বিশাল বড় সূত্র। এই সূত্র দিয়ে একটা অঙ্ক তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা কি বলছে, রেলের কোয়েশ্চেন থেকে বুঝতে পারছো রেলের এখন কোয়েশ্চেন আছে। বলছে এই ফোর্স ইনক্রিজ দ্য স্পিড অফ 1.0 কেজি মানে 1 কেজি অবজেক্ট ফ্রম 4 মিটার সেকেন্ড টু 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স উইল বি, তার মানে বলছে একটা বল কি করেছে, একটা বস্তুর ওজনকে, যে বস্তুর ওয়েটটা কত, ওয়েটটা হচ্ছে 1 কেজি, 1 কেজি একটা বস্তুকে প্রথমে ছিল 4 কেজি, সরি 4 মিটার পার সেকেন্ড থেকে এর গতিবেগটাকে করে দিল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটার দ্বারা ওয়ার্ক ডান মানে কি, এটার দ্বারা কত কার্য করা হয়েছে। তাহলে আমরা এখানে হয়তো সেই ট্র্যাডিশনাল ফর্মুলা দিয়ে যেতে পারি যে ওয়ার্ক ডান মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ। তাহলে এখানে প্রযুক্ত বলের মান তুমি কোথাও পাচ্ছ না, প্রযুক্ত বলের মান পাচ্ছ না, শুধু এখানে কি আছে ভরের মান দেওয়া আছে আর বেগের মান পরিবর্তন দেওয়া আছে। তাহলে তুমি এখানে এই সূত্র দিয়ে তুমি আনতে পারবে না। এখানে কোন সূত্র ইউজ করতে হবে, যেখানে হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এটাও বলতে পারো এটা ইজ ইকুয়াল টু হাফ এম ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তাহলে এখান থেকে ভেরি ইজি করে দিই, তাহলে হাফ এম মানে হচ্ছে 1 ইন্টু ভি স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হলো, এটা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 8 8 64 মাইনাস 4 4 16, কত হলো
64 মাইনাস 16 করলে কত হয় বলো? 6 করে 18 না 24, এই 24 হ্যাঁ 24 দেখো এখানে অ্যান্সার আছে 24 জন। ঠিক আছে, এটা একটা করা গেল। এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এছাড়াও এখানে যদি তুমি মনে করো যে আমি সেই W ইজিক্যাল টু MF, W ইজিক্যাল টু প্রযুক্ত বল ইন্টু সরণ দিয়েই করব, তাহলেও করা যাবে। ওই সূত্র তো করা যাবে। কিভাবে করবে ওটা, কিভাবে করা যাবে ওটা দেখো। তাহলে ওটা মানে হচ্ছে আমরা এখান থেকে তার প্রাথমিক বেগ পেয়েছি এটা, অন্তিম বেগ পেয়েছি এটা। ঠিক আছে, তাহলে আমরা S ইজিক্যাল টু কি হবে? S মানে কি? S মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব মানে কি? গড় বেগ ইন্টু সময়। গড় বেগ কিভাবে বার করে না, তার দুটো বেগের প্রাথমিক বেগ আর অন্তিম বেগের যোগফল করে বাই 2 ইন্টু টি। তাহলে 12t/2, 12/2 ইন্টু টি মানে হচ্ছে 60। মানে এখান থেকে তুমি পেলে 60, তার মানে S ইজিক্যাল টু পেলে 60। আচ্ছা, এখান থেকে তুমি কি পাচ্ছ? তার মানে এখান থেকে W ইজিক্যাল টু PS এর মধ্যে তুমি এখানে S এর মানটা পেয়ে গেলে। আচ্ছা, এবার দেখো P ইন্টু টি। P ইন্টু টি মানে কি? M মানে M ইন্টু V মাইনাস ইউ। কেন এটা না, তুমি এটা তো নিশ্চয়ই জানো, P ইজিক্যাল টু MF যদি হয়, P ইজিক্যাল টু যদি MF হয়, এবার F মানে কি? F মানে তো V মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে এই টিটা এখানে উঠে গেলে কি হবে? তাহলে এটা ইজিক্যাল টু হয়ে গেল P ইজিক্যাল টু M ইন্টু V মাইনাস টি। এখানে P ইন্টু টি মানে কি? M ইন্টু। তাহলে এখান থেকে তুমি P এর মান কত পাচ্ছ না, M এর মান 1 আর T এর মান কত পাচ্ছ? V মাইনাস ইউ করলে। তাহলে এটা পাচ্ছ, তুমি কি পাচ্ছ না, এখান থেকে এটা বিয়োগ করলে 4 আর এই P এর মানটা এখানে T চলে আসছে। তাহলে P এর মান কত পাচ্ছ? 4/T। ঠিক আছে, তাহলে P এর মান কত বলে? 4/T হয়ে গেল। তাহলে এখানে তুমি এবার এইখানে চলে এসো। তাহলে P এর মান পেলে 4/T আর S এর মান পেলে 6/60। তাহলে 80 কেটে দিলে তাহলে 4 6 24, সেটাও তুমি করতে পারো। কিন্তু এইটা অতটা কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট প্রসেস হলো না। মানে প্রসেসটা কারেক্ট, মানে বুদ্ধিমান হলো না, ইন্টেলিজেন্সটা তোমার হলো না। কারণ ওখানে আমি যেহেতু জানি কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন সেটা হচ্ছে তার কার্যের সঙ্গে সমান, যেটা আমি এখান থেকে শিখলাম। বল কর্তৃক কৃতকার্য সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। এই ফর্মুলাটা ইউজ করলে আমার বেস্ট হবে। ওই জন্য আমাদের এই ফর্মুলাটাকে ইউজ করে এখানে করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করাটাই হচ্ছে মেন, এবং এটা তোমার একদিনে আসবে না, এটা তোমাকে বারবার শেখার মাধ্যম দিয়ে আসবে। আচ্ছা, এবারে আসবে আমাদের যেটা, সেটা হচ্ছে আবর্ত গতিশক্তি, রোটেশনাল কাইনেটিক এনার্জি। এটা কি আবর্ত গতিশক্তি কাকে বলে আমরা যদি বুঝতে পারি, যে কোনো বস্তু যদি একটা এরকম একটা অ্যাক্সেসকে কেন্দ্র করে যদি এরকমভাবে রোটেট করতে থাকে, তখন তার গতিকে বলে আমরা আবর্তন গতি বলি। এবং এই আবর্তন গতির জন্য যে শক্তি লাভ করে সেটাকে বলছে আবর্তন গতি শক্তি। ঠিক আছে, এবার যদিও এই অংশটা আমরা রোটেশন বা ঘূর্ণন চ্যাপ্টারে ভালো করে শিখবো, তবু এখানে আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি জিনিসটা কিরকম হচ্ছে। এখানে বলেছে ধরো বিভিন্ন রকম বস্তু আছে, সেই বস্তুর বিভিন্ন, আচ্ছা এটা আমি এবার চলে আসি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি নিয়ে বুঝলে, গতিশক্তি মানে কি, দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। গতিশক্তির ক্ষেত্রে সবকিছু তো এখানে মনে রাখবে, শক্তি কাকে বলে সব বুঝলি, গতিশক্তি কাকে বলে, গতির দরুন কাজ করা শক্তি। আর কোনো রৈখিক বস্তু গতিশক্তি মানে হচ্ছে ½ mv², এটা মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে যে কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে বল কর্তৃক কৃতকার্য। এইটা অনেক জায়গায় কাজে লাগে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। গতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে বল কর্তৃক কৃতকার্য, এই জিনিসটা মনে রাখতে পারলেই কাজ হয়ে যাবে। হয়ে গেল, এখানে আর কিছু লাগবে না। এবার আমাদের এখানে লাগবে যেটা স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি, কোনো বস্তু তার বিশেষ অবস্থান, আয়দার অবস্থান অথবা আকৃতির দরুন কাজ করার যে সামর্থ্য পায়। অবস্থান মানে কি, আমি যেটা প্রথমেই দেখালাম যে নিচে ছিল, কাজ করার সামর্থ্য ছিল না, আমি উপরে তুলে দিলাম, তার একটা কাজ করার সামর্থ্য হলো। যেমন দেখবে অনেক সময় ওই অনেক বিজ্ঞানের ছোট ছোট কাজে একটা বলকে টুক করে গড়িয়ে দিল, সেটা কত কিছু কাজ করে ফেলে, দিয়ে তার মুখের কাছে চামচটা চলে সে খেয়ে নিল। অর্থাৎ ওটাকে কি করে করতে পারছে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জিটাকে উঁচুতে রেখেছে বলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা আছে। সে দুম করে একটা জায়গায় পড়লো, সেখান থেকে একটা বস্তু অন্য জায়গায় ছিটকে গেল, ছিটকে সেখান থেকে পড়লো। এই যে সেই মেকানিজমগুলো তৈরি করে যারা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গা তুমি দেখতে পাবে, সেটাই পোটেনশিয়াল এনার্জি থেকে এটা করতে পারে। ঠিক আছে, আর আকৃতির পরিবর্তন হলেও একটা কাজ করার সামর্থ্য হয়। যেমন ধরো গার্ডারটা আছে, গার্ডারটাকে যদি এরকম রেখে দাও, এইখানে গার্ডারটা আছে, এখানেই থাকবে, কিন্তু গার্ডারটা কি করলে এরকম ছোট ছিল, তখন কাজ করার সামর্থ্য নেই, এমনি পড়ে আছে।
কিন্তু তুমি একবার তুমি এখানে রেখে একটুখানি আঙুলটা বাড়িয়ে দাও, এরকম ভাবে বাড়ি করে দাও, দিয়ে ছেড়ে দাও, দেখবে এটা ছিটকে চলে যাওয়ার মতো ক্ষমতা তৈরি হয়ে গেল। কেন? তার মানে এর আকৃতি পরিবর্তন করার জন্য ক্ষমতা তৈরি হলো। ঠিক আছে? বা তুমি যদি এরকমও বলতে পারো যে ধরো কোনো একটা বেলুন এমনি বসে আছো, তুমি একটা বেলুন, এরকম একটা বেলুন ফোলানো আছে, তারপর যদি টুপ করে উঠে বসো কিছু হবে না, কিন্তু এই ফোলানো বেলুনটার উপর যদি তুমি লাফিয়ে পড়ো, তাহলে কি হবে? বেলুনটা প্রথমে ঢুকে যাবে, তারপরে আবার কি করবে? বেলুনটা তোমাকে ঠিক এদিকে বার করে দেবে। তার জন্য আমরা সেই মেলাতলায় গিয়ে যখন করি, দেখবি বাচ্চাদের একটা ওঠানামার জায়গা থাকে যেখানে তারা উঠে লাফায়, তাহলে কিভাবে হয়? ওখানে ওই আকৃতির পরিবর্তনের জন্য ওই বেলুনটা তাকে আবার কি করে, সেই বেলুনটা আগের অবস্থায় ফিরে আসতে চায়, তার ফলে তাকে একটুখানি জাম্প করে দেয় এবং তাতেই সেই বাচ্চারা আনন্দটা পায়। অর্থাৎ এখানে আকৃতির পরিবর্তনের জন্য সে কি করছে? ও একটা কাজ করার সামর্থ্য পাচ্ছে। এই সামর্থ্যটা যে পাচ্ছে সেটা হচ্ছে তার স্মৃতিশক্তির জন্য। কেন? না, তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্যটা পাচ্ছে। ঠিক আছে? আমরা এখানে কি বলেছে? যে অবস্থাকে এখানে বলে দিয়েছে যে অবস্থা মানে কোন অবস্থা? সেই অবস্থা যে অবস্থাতে ছাড়া, মানে যে অবস্থান ছাড়া বাকি অন্য কোনো অবস্থান বা আকৃতিতে কোনো বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা কাজ করার ক্ষমতা পায়, সেই অবস্থানটাকে বলা হচ্ছে বিশেষ অবস্থান। আর বিশেষ অবস্থান নয়, সেই অবস্থানটাকে বলা হচ্ছে শূন্য অবস্থা। আর যেখানে গেলে সে কাজ করার সামর্থ্য পায় সেটাকে হচ্ছে তার মেন স্মৃতিশক্তি করার সামর্থ্যটা পায়। এটা বলা হচ্ছে স্মৃতিশক্তির পরিমাপ। বলা হচ্ছে যে তার স্বাভাবিক যে অবস্থান, মানে যে অবস্থানে থাকলে সে কোনো কাজ করার সামর্থ্য পায় না, সেই স্বাভাবিক অবস্থানে যখন পরিবর্তন করা হবে, তখন সে তার সেই বিশেষ অবস্থান থেকে স্বাভাবিক অবস্থানে ফিরে আসার জন্য যে কাজ করার সামর্থ্য পাবে, সেই অবস্থানটাকে বলা হচ্ছে তার স্মৃতিশক্তির পরিমাণ। ঠিক আছে? এবং সেই বিশেষ অবস্থান থেকে স্বাভাবিক অবস্থানে ফিরে আসার জন্য যে কার্যটা সে করছে, সেই কার্যের পরিমাপটাই হচ্ছে সেই স্মৃতিশক্তির পরিমাণ। আচ্ছা, এবং কোনো বস্তু প্রমাণ বা স্বাভাবিক অবস্থানটাকে আমরা শূন্য অবস্থানও বলা হয় থাকে বা জিরো অবস্থানও বলা হয়। এবার হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য স্মৃতিশক্তি। কিছু এখানে কি আসবে? অবস্থান পরিবর্তনের জন্য স্মৃতিশক্তির কিছু তোমার উদাহরণ আসবে। কেমন আসবে? কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে রাখা হলো, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তাকে কাজ করতে হয়। এই কার্য বস্তুটির পরিবর্তিত অবস্থানের মধ্যে কি হয়? বস্তুর মধ্যে স্মৃতিশক্তির উপর সঞ্চিত হয়। এই জন্য শক্তির এই বস্তু মানে এই জন্যই এই শক্তির জন্য বস্তুটির প্রাথমিক বা প্রমাণ অবস্থান, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসার জন্য সময় সঞ্চিত শক্তি ব্যয় করতে পারে। অর্থাৎ যেটা আমি এখানে বলছিলাম যে ধরো বস্তুটা এখানে আছে, দুম করে তাকে একটু উঁচুতে তুলে দেওয়া হলো, এখান থেকে উঁচুতে তুলে দেওয়া হলো, তাহলে কি এর মধ্যে একটা কি করে গেল? অভিকর্ষের বলের বিরুদ্ধে কাজ করে গেল। তখন এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হলো, যেটাকে বলা হচ্ছে স্মৃতিশক্তি। যার জন্যই জলকে ড্যাম দিয়ে কি করা হয়? ধরো এই লেভেলে জল আসছিল, এখানে আমি একটা বাঁধ সৃষ্টি করে দিলাম। বাঁধ সৃষ্টি করলে কি হলো? না, বাঁধ সৃষ্টি করে জলটা এখানে এসে স্ট্যাগ হলো, আস্তে 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 এরকম স্ট্যাগ এখানে হয়ে গেল, তাহলে জলের উচ্চতা বেড়ে গেল। এবার আমি কি করলাম? এইখানে ধরো আমি এইখানে একটা আমি নল ফুটো করে এইখান থেকে আমি টারবাইন দিয়ে জলটাকে ফেললাম। তাহলে কি হলো? এই উঁচু থেকে যখন নিচেতে এসে পড়লো, তখন এইখানে তার মধ্যে একটা স্মৃতিশক্তি থেকে গতিশক্তি রূপান্তরিত হলো। এবার এইখানে যে একটা টারবাইন রেখে দিলাম, সেটাকে সে ঘোরাতে সমর্থ হলো। এটাই হচ্ছে তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চয় করলাম, করে সেই স্মৃতিশক্তিটাকে যখন, তাহলে অর্থাৎ এই জলটা নিচে থাকার কথা, কিন্তু আমি উপর দিকে যখন তুলে দিলাম, তখন এই নিচে উপরের যে জলটা, তার প্রবণতা হবে সবসময় নিচের দিকে আসা। তাহলে তার বিশেষ অবস্থান থেকে তার প্রাথমিক অবস্থানে আসার চেষ্টা করার জন্য সে কি করলো? একটা কাজ করার সামর্থ্য পেলো। সেই সামর্থ্যটাই হচ্ছে তার স্মৃতিশক্তি। যেমন এখানে জলের উদাহরণটা দিয়েছে, প্রধানত জলে স্মৃতিশক্তি ব্যয় করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, এখন উঁচু জায়গায় নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়, এই জলে স্মৃতিশক্তি সঞ্চিত থাকে, নিচে পড়ার সময় এই স্মৃতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয়, এরপরে এই গতিশক্তি ব্যয় করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবার হচ্ছে আকৃতি পরিবর্তনের জন্য স্মৃতিশক্তি। এরকম কতগুলো উদাহরণ আমাদের দেওয়া আছে এখানে। যেমন ধরো এখানে একটা দম দেয়া ঘড়ি। দম দেয়া ঘড়িতে কি হয়? না, দম দেয়া ঘড়ি স্প্রিংকে সংকুচিত করে যে কার্য করা হয়, তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয়। এই স্মৃতিশক্তির সাহায্যে ধীরে ধীরে পাক খুলে স্প্রিংটি ঘড়িতে চালাতে শুরু করে, অর্থাৎ স্প্রিংটি স্বাভাবিক অবস্থা ফিরে এলে তার স্মৃতিশক্তি থাকে না, আবার তখন আমাদের আবার দম দিতে হয়। বা এই যে একটা দিয়েছে যে স্বাভাবিক ধনুক থাকলে তার তীর ছোঁড়া যায় না, স্বাভাবিক আকারের ধনুক থেকে তীর ছোঁড়া যায় না, কি করতে হয়? ধনুকের ওটাকে ছিলা বলা হয়, টেনে ধরলে তার স্বাভাবিক আকৃতি পরিবর্তন হয়, তাহলে তার মধ্যে কাজ করা স্মৃতিশক্তি সঞ্চিত হয়, তার ফলে ঘড়িটা কার্য করতে পারে বা কাজ করার সামর্থ্য পায়, এবং তার ফলে আমরা ধনুক থেকে তীরটা ছুটতে পারি। তাহলে এগুলো কেন হচ্ছে? না, এগুলো হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য।
মানে এইখানে যে যখন আমি তার অবস্থান না, আকৃতি পরিবর্তনের জন্য, এটা হচ্ছে আকৃতি পরিবর্তন, একই অবস্থানে আছে কিন্তু আকৃতি পরিবর্তন করলাম, সেটাও স্মৃতিশক্তি হবে। আবার বস্তুর পুরো অবস্থানটাকে এখান থেকে নিয়ে গিয়ে উপরে তুলে দিলাম, সেটাও স্মৃতিশক্তি। সেটা হচ্ছে, অর্থাৎ এখানে যে দেখলাম বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য তাকে স্মৃতিশক্তি বলা। এবার এই মেজারমেন্টটা কেমন হবে? এই বস্তুর স্মৃতিশক্তির পরিমাণটা হচ্ছে বস্তুর ভর অভিকর্ষীয় ত্বরণ ইন্টু নির্দিষ্ট স্থল থেকে বস্তুর উচ্চতা। এটা হচ্ছে তোমার স্মৃতিশক্তি পরিমাপের সূত্র। এবার এটা কিভাবে আসছে সেটা এখানে একটু রিড করলেই বলা যায়। কি বলেছেন? অভিকর্ষীয় স্মৃতিশক্তি, গ্র্যাভিটেশনাল। এবার যত স্মৃতিশক্তি, দেখো স্মৃতিশক্তি তাহলে শুধুমাত্র গ্র্যাভিটেশনের জন্যই আছে। যদি গ্র্যাভিটেশনের মান মানে জি এর মান যদি 0 হয় তাহলে স্মৃতিশক্তি আর থাকবে না। অর্থাৎ গ্র্যাভিটেশনের বিরুদ্ধে কাজ করছে বলেই তবে কিন্তু স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পাচ্ছে। তো জি এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো পুরো স্মৃতিশক্তিটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এবার দেখা যাক এই মানটা কিভাবে আসছে। কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুর অভিকর্ষীয় স্মৃতিশক্তি বলা হয়। ঠিক আছে, এবার বলছে কোনো বস্তু অভিকর্ষীয় স্মৃতিশক্তির মান নির্ণয়ের জন্য একটি নির্দেশ স্থলের প্রয়োজন। ওই নির্দেশ স্থলে থাকা কোনো বস্তুর অবস্থানটি বস্তুটির প্রমাণ বা স্বাভাবিক অবস্থান বলা হয়। যেটা বললাম যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থানটা কোনটা, যে কোনো একটা নির্দেশ স্থলকে আমি স্বাভাবিক বলছি, এবং পৃথিবীপৃষ্ঠকে বলা হচ্ছে সেই নির্দেশ স্থল। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ হচ্ছে যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান, যেখানে কোনো বস্তু সাধারণভাবে থাকবে এবং সেখান থেকে আর পড়বে না, এটা ধরে নেওয়া হচ্ছে। এই যে সাধারণত ভূপৃষ্ঠকে নির্দিষ্ট স্থল হিসেবে ধরা হয়। এবার কি বলেছে এখানে, এই ভাষাটা বুঝতে পারলে কি বললাম? মানে প্রমাণ অবস্থান মানে কি? আমি এখানে কি বলেছিলাম যে কোনো একটা বস্তুকে এই নিচু থেকে ওপরে তুলে দিলে তার মধ্যে কাজ করার সামর্থ্য যেন হয়। তাহলে এই নিচুটাকে কোনটা, মানে সেইটা হচ্ছে, তাহলে এটাও নিচু হতে পারে, আবার ধরো এর থেকে উপরে তোলা হলো, তাহলে এখানেও রাখা হলো, তাহলে এইটাকে কি আমি প্রমাণ অবস্থা ধরবো না? এইটাকে আমার প্রমাণ অবস্থা। কেন না? এইখান থেকে আর কোথাও পড়ার জায়গা নেই। অর্থাৎ এইখানে যদি সে ঠকে যায়, এখানে তার মধ্যে কিন্তু কোনো শক্তি সঞ্চিত নেই, এখানে তার স্মৃতিশক্তি 0। কিন্তু এখানে তার স্মৃতিশক্তি 0 নয়, কারণ এখানে কিছুটা উচ্চতা সে আছে, এখানে হলে আর একটু বেশি হবে, উচ্চতার জন্য উচ্চতা বাড়লে আর একটু স্মৃতিশক্তি বাড়বে। কিন্তু যে অবস্থায় স্মৃতিশক্তি 0 সেই অবস্থানটাকে শূন্য অবস্থান বলা হচ্ছে, এবং সেইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। ওই জন্য বলেছে যে সাধারণত ভূপৃষ্ঠকে নির্দেশস্থলে ধরা হয় এবং সেখানে তার স্মৃতিশক্তির মান 0। নির্দেশস্থলে অবস্থিত বস্তু স্মৃতিশক্তি 0 তাদের বলা আছে। এবার বলছে মনে করি m ভর সম্পূর্ণ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা তোলা হলো, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? অভিকর্ষীয় বল, ক্রিয়াশীল যে বল মানে এই বস্তুর কিছু এখান থেকে এখানে তোলা হয়, তাহলে এর মধ্যে ক্রিয়াশীল বল কত? অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বলের মান কত হবে? m × g। কারণ যে কোনো বল মানেই হচ্ছে বস্তুর ভর ইন্টু এফ, বল মানেই হচ্ছে ভর ইন্টু এফ। হ্যাঁ, সেটা হচ্ছে কি mf। তাহলে এখানে ত্বরণটা কত? অভিকর্ষীয় ত্বরণ, তাহলে এর মধ্যে ক্রিয়াশীল হচ্ছে m × g, যেটা তার ওয়েটের সঙ্গে সমান হলে। ঠিক আছে, তাহলে এখানে mg, তাহলে অভিকর্ষীয় বল এটা হচ্ছে mg। এবার অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হলো? এটা হচ্ছে যে বলটা ক্রিয়া করলো সেটা হচ্ছে তার ওজনের সমান বল ক্রিয়া করলো। তাহলে কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে বল ইন্টু বলের পরিপন্থী সরণ। তাহলে বলটা ছিল এইটা mg, আর সরণটা কত হলো? h উচ্চতা তোলা আছে মানে এই সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে এই কৃতকার্য স্মৃতিশক্তির জন্য যে কৃতকার্য হলো সেটা হচ্ছে কত? mgh। সেখান থেকে ফর্মুলাটা এসছে। বলে অভিকর্ষ বলে কৃতকার্য কত? mgh। এই কৃতকার্য বস্তুর মধ্যে স্মৃতিশক্তির উপর সঞ্চিত হয়। অর্থাৎ বস্তুর স্মৃতিশক্তি মানে কি? mgh, বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ নির্দেশস্থল থেকে বস্তুর উচ্চতা। এখানে উল্লেখ্য h উচ্চতা এর মান পৃথিবী পৃষ্ঠের ব্যাসার্ধের তুলনায় নগণ্য, সেজন্য g এর মান ধ্রুবক রাখা হয়। এই উচ্চতাটাকে বলছে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য, ওই জন্য g কে ধ্রুবক রাখা হয়েছে, মানে g এর মানটাকে এখানে কনস্ট্যান্ট ধরে রাখা হয়েছে, ধ্রুবক বলা হয়েছে। ঠিক আছে, এবার বলছে অভিকর্ষীয় স্মৃতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। মানে কি বলতে চাইছে? আমার শুধু এইটুকু স্টেটমেন্টটাই যথেষ্ট, আমার কেন এটা পড়ার দরকার নেই। মানে বলতে চাইছে যে এই বস্তুটাকে তুমি এইখান দিয়ে তুললে নাকি এইভাবে ঘুরিয়ে তুললে নাকি এই দিক দিয়ে তুললে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার করছে কি না, তার প্রাথমিক অবস্থান এইখান থেকে তার এই লম্ব দূরত্বটা কত? h কি 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এইভাবে তুললে 8 সেন্টিমিটার নিয়ে গেলে না, সেটা কিন্তু ধরা হবে না। ধরা হবে কোনটা না, এখান থেকে তার লম্ব ডিস্টেন্সটা কত, মানে ভূপৃষ্ঠ থেকে তার কতটা উচ্চতায় আছে সেটা কনসিডার।
কোন পথ দিয়ে নিয়ে গেছে ডাজন্ট ম্যাটার, এটা বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম। সুতরাং এর মধ্যে সুতরাং কোনো বস্তুকে যে পথেই উপরে তোলা হোক না কেন, নির্দেশ স্থল থেকে যদি বস্তুর উচ্চতা একই থাকে তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ একই থাকবে। অর্থাৎ স্থিতিশক্তিটাকে অ্যাকচুয়ালি বলা যায় অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, এবার স্থিতিশক্তি ও সুস্থিরসাম্য এটা আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ওই স্প্রিং এর জন্য হলে আমাদের লাগবে না, এই নিয়ে কোনো অঙ্ক আমাদের আসবে না, জন্য আমাদের এটা পড়ার কোনো দরকার নেই। এই শক্তির রূপান্তর নিত্য শক্তিটা আর একদিনে করতে জন্য তুমি আগে এইটুকুনটা বুঝে নাও ভালো করে। হ্যাঁ, ওটাই আগে এটা দেখি। বুঝে নিয়ে আমি তোমাকে এই বইটা দিয়ে দিচ্ছি, এইটা বুঝে নিয়ে তারপরে এই শক্তির নিত্য সূত্র আর একটা দিন করে দেবো, তাহলে সুবিধা হবে আমার মনে হয়।